হয়। আমরা রিসার্চ বা স্টাডি থেকে যেটা বুঝেছি। তো আরেকটা বলে আমি কিন্তু কুষ্টিয়াতে ছিলাম ঢাকা টোবাকো, জাপান টোবাকো ইন্টারন্যাশনাল, নাম শুনেছেন তো? তামাক তামাক যারা করে আর কি। তো আমি ওখানে ফিল্ডে ঢুকেছিলাম ফিল্ডম্যান হিসেবে, যেটা আপনারা বলেন অনেকে ফিল্ড অফিসার। পরের সিজনে আমি বাইং করেছি, অর্থাৎ পারচেজ অফিসার ছিলাম। বরিশাগঞ্জিতে আমি তামাক কিনেছি। আশরাফুল, জুলমত, এদের নাম শুনেছেন কিনা আপনার এলাকা? অনেকে আমাকে চিনবেন, কারণ আমি একটা সিজন ওখানে তামাক কিনেছি, মানে রেট দিয়েছিলাম তামাক। পরের বছরে আমি চলে যাই ঢাকায়। তো কেন যত্ন নেবে? কারণ আমি 2023 সালে এবং 24 সালে একটু ডাটাটা শেয়ার করবো মরিচের দাম কেমন ছিল। যদিও এখন এখন বোধহয় একটু কম মরিচের দাম, 40 বা 45 আশেপাশে আমাদের। দেখেন 2023 সালে এপ্রিল মাসের দিকে, 2023 সালে, এখন এটা 25 না, এপ্রিলের দিকে আমার মরিচের মূল্য ছিল 80 থেকে 120 টাকা। এপ্রিল, এটা কি মে, জুন মাস, মে মাস না? আর 2024 সালে কিন্তু সেটা হয়ে যায় 30 থেকে 40 টাকা কেজি, কমে যায়। কারণ কি? কারণ ছিল এপ্রিল মাসে মরিচের প্রোডাকশন ভালো থাকে। এপ্রিল মাসটা এমন একটা মাস, গরম কম, বৃষ্টিও হয় না। সো এপ্রিল মাসে প্রোডাকশন ভালো থাকে মরিচের। মরিচ কিন্তু দুইটা কারণে করে। একটা হচ্ছে একটা পিরিয়ড যেটা সেপ্টেম্বর পর্যন্ত চলবে, বিক্রি করবে, সেপ্টেম্বর অক্টোবর যে শেষ হয়ে যাবে। আরেকটা যারা আগে লাগাইছে তাদের এপ্রিল মেতে শেষ হয়ে যাবে, উঠে ফেলবে, বর্ষা শেষ, তাদের মরিচ শেষ। তো মে মাসে দেখেন কি হলো, 2023 সালে মে মাসে কিন্তু আমার প্রাইসটা একটু বেড়ে গেল। 2020 200 টাকা থেকে 220 টাকা পার কেজিতে মরিচের। আর 24 সালেও সেম দাম ছিল, 200 টাকা থেকে 220 টাকা কেজি। আমি হোলসেল প্রাইস বলতেছি, হোলসেল, পাইকারি যেটা। তো কারণটা কি? মে মাসে বাড়ার কারণ ছিল এইবার যে গরমটা শুরু হয়েছে না, ওইটা শুরু হয়েছিল এপ্রিলের শেষের দিক থেকে। যখন তীব্র তাপদাহ শুরু হলো, মরিচ গাছ স্টক করা শুরু করে দিল। স্টক করা মানে কি? সকালে আপনি গাছ ভালো দেখতেছেন, বিকেলে দেখবেন যে ঝিমে রাখছে, ফলে আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করলো। তো যখন মে মাসের শেষের দিকে যখন আবার বৃষ্টি শুরু হলো, তখন বৃষ্টি যখন হয় তখন কিন্তু প্রোডাকশন কমে যায়। মানে টানা বৃষ্টি যখন হয়, 2 দিন 3 দিন পানি জমে থাকে, অনেক গাছ কি করে যায়, পচে যায়, মরে যায়। তো মে মাসে কিন্তু আমাদের মরিচের দাম বাড়তি দেখাচ্ছে। 23 সালেও বাড়তি, 24 সালেও বাড়তি। এবার জুনে দেখেন, মানে পরের মাসে, জুন মাসে কি হবে? ঈদ হবে না? জুন মাসে কিন্তু মরিচের একটা চাহিদা হবে। জুন মাসে দেখেন দাম কত বাড়ছিল। জুন মাসে 250 থেকে 350 টাকা কেজিতে চলে গেছিল, মানে পার কেজিতে। আর 2024 সালে, মানে গত বছরেও 250 থেকে 350 টাকা পার কেজিতে ছিল। দুইটা কারণ ছিল, ঈদের একটা ডিমান্ড, আর আগের মাসে প্রোডাকশন কম, অনেকের গাছ মারা গেছে, টিকাইতে পারে নাই। একসাথে দেখা যাচ্ছে 8টা 10টা গাছ মারা যাচ্ছে, 15টা 20টা গাছ মারা যাচ্ছে, মানে ফাঁকা হয়ে যাচ্ছে। জুলাইয়ে যে আমার এখনো মনে আছে, আমি জুলাই মাসে, জুলাই কিংবা আগস্টে অথবা সেপ্টেম্বরে 600 টাকা কেজিতে মরিচ কিনেছি গত বছর ঢাকা থেকে। তো জুলাইয়ের হচ্ছে ডাটাটা বলি, 500 টাকা থেকে 800 টাকা কেজি পর্যন্ত উঠছিল 2023 সালে। 24 সালে জুলাইয়ে একটু ফল করছিল। এটার কারণটা একটু বলি আপনাদের, কেন ফল করছিল। জুলাই না, জুলাই দেখেন এই যে 24 সালে 275 থেকে 330 টাকা কেজি, মানে আগের বছরের থেকে কম। এই সময় কি হয়েছিল যে এটাও কম বলা যায় না, এটা বাড়তি বলা যায়। 275 থেকে 330 টাকা যদিও গত বছর থেকে কম, কিন্তু ওই অনুযায়ী বাড়তি, যে 30-40 টাকা থেকে যে স্টার্ট হয়েছে, এটা কিন্তু যে জুলাই যায় 275 চলে গেছে। এটাও একটা ভালো দাম, বিশ্বাস করেন তো? 275 থেকে 300 টাকা কেজি হোলসেল প্রাইস। আচ্ছা, তারপরে আমরা কি আগস্টে কি দেখছি? আগস্টে দেখেন, আগস্টে কিন্তু বাড়ছে, 290 থেকে 330 টাকা কেজিতে চলে গেছে। আর 2023 সালে ছিল 600 থেকে 800 টাকা কেজি। কারণটা কি ছিল? মরিচ কিন্তু ইম্পোর্ট কমে গেছিল ওই সময়। মরিচ কিন্তু ইম্পোর্ট হয়, জানেন তো? ইন্ডিয়া থেকে কিন্তু হিউজ মরিচ ঢুকে। ইম্পোর্টটা কমে গেছিল কেন? কারণ ওরা দুর্গা পূজার প্রস্তুতি নিচ্ছিল। ওই সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে দুর্গা পূজা হয়, কোনো একটা ইন্টারনাল ঝামেলার কারণে মরিচটা ঢোকে নাই। এই কারণে দেখেন আগস্ট মাসে কিন্তু 23 সালে 600 থেকে 800 টাকা কেজিতে চলে গেছে। আর এই 24 সালে কিন্তু বাড়ছে, সেটা বেড়ে
290 থেকে 330 টাকা কেজি। এইভাবে একই সাথে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এইদিকে কি হচ্ছিল, এই গাছটা ঝিমায় যত পড়ছিল ওই গাছ কিন্তু মারা যাচ্ছিল। তার মানে তার ধরেন সে লাগাইছে 3000 চারা, লাস্টে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যায় তার চারা কমে 50% চলে আসছে, লাস্ট থেকে একদম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল। ফলে ডিমান্ডটা কিন্তু ঠিক ছিল, সাপ্লাইটা কম ছিল, পরে দামের কিন্তু একটা কনসিস্টেন্সি ছিল, ধারাবাহিকতা ছিল। তো এইটা বলার উদ্দেশ্য একটাই যে এটা একটা মোটিভেশন। চাষি অনেক সময় বলে যে ভাই অনেক টাকা তো খরচ করছি, করি যে লাভ হবে কি লস হবে। আপনারা তাদেরকে এতটুকু অ্যাসিওর করবেন যে গত 2 বছরের দাম অ্যানালাইসিস করলে এটা ধরেই নেওয়া যায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত দাম থাকবে। হয়তোবা এই মাসে এখন পর্যন্ত একটু কম মনে হচ্ছে, বাট যেভাবে তাপদাহ আর সামনে বর্ষা আর ঈদ আছে, এরপরে হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো না, সো চাষির একটা আশা কি করতেই পারে দাম বাড়ার জন্য। ওকে, এইবার আমি 2 নম্বরে যাই যে আমরা পথ বাঁধা কথা বলবো না যে আমি বই পড়ে আসছি, আমি এতগুলো রোগ জেনে আসছি আর আপনাদের সাথে না। আমি ফিল্ডে যা যা দেখেছি, চাষিরা ফিল্ডে কি কি প্রবলেম হয় আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন পরের ছবিটা দেখা যায়, এটা কিন্তু এটা আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পল, কোনো বই থেকে ছবিটা কিছু না। আমি গিয়েছি, দেখেন এই মরিচটার গাছটা কিছুই হয় নাই, ঝিমায় ছিল, হাত পা ছেড়ে দিয়েছিল আর কি। তো আমি গাছটা উঠে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রবলেমটা কি ছিল এখানে। তো আরো কিছু আপনাদের ছবি দেখাবো, রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবো, দেন আমি বলবো যে কি যত্নটা আপনাদের চাষিদেরকে নেবেন, প্রোডাক্ট সম্পর্কে আমি পরে আসবো। 2 নম্বর ছবি দেখেন, আরো একটা আমি ভিজিট করেছি, এটা খুব বেশি দিন না, টাঙ্গাইলে কিন্তু ভালো মরিচ হয়। তো এইটা 55 শতকের একটা জমি ছিল, ওই যে আমি ভিজিট করেছি। কি কি প্রবলেম, এই প্রজেক্টটা আমার আন্ডারে, আমার অ্যাডভাইজারিতে চলছে, অলরেডি সে 3 বার হারভেস্ট করছে এবং হি ইজ ভেরি মাচ হ্যাপি। একই সাথে তার আরেকটা প্রজেক্ট ছিল, সে ওইখানেও আবার এই মরিচি স্টার্ট করছে। তো সেই সময় আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই মালচিং এর তো অনেক দাম, আমি কি মালচিং দিয়ে করবো না ছাড়া করবো। আমি তাকে বলেছিলাম এবার টেম্পারেচার হাই হবে, আমি মালচিং দিয়ে করবে, আর টেম্পারেচার যত হাই হবে স্টকের পরিমাণ তত বেড়ে যায় মরিচের। সেটারও সমাধান আছে, আমি সেটাও ওনাকে দিয়েছি। তো উনি অলরেডি 3 বার হারভেস্ট করেছেন এবং খুবই খুশি, অর্থাৎ তার খরচের টাকাটা অলরেডি উঠে গেছে, বাকিটা হবে বোনাস। এটা আগের ছবি, কারেন্ট ছবি। এখন তার ছবি হচ্ছে 3 বার হারভেস্ট অলরেডি করে ফেলছে। পরের ছবিটা দেখি, এটা আরেকটা এলাকায় গিয়েছিলাম, পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছি মরিচে কি কি সমস্যা হয় চাষিকে নিয়ে, তাদের কথাগুলো শুনেছি। এখানে গিয়েছিলাম, আপনাদের ওই যে ম্যানেজার আছে, ম্যানেজার, তারও ছবি দেখতে পাচ্ছেন। আমরা পুরো টিম নিয়ে ঘুরেছিলাম এবং ওখানে 3 দিন ব্যাপী 4 দিন ব্যাপী ছিলাম, মরিচ এবং তরমুজ নিয়ে কাজ করেছি, তাদের একটা বেটার রেজাল্ট দিয়ে এসেছি। দেখেন এখানেও আরেক চাষি আছে, অর্থাৎ আপনি আমাকে একটা মরিচ বিশেষজ্ঞ বলতে পারেন। আমি মরিচ নিয়ে খুব কাজ করেছি এবং আজকে যে কথাগুলো বলবো এটা আপনার কাজে লাগবে। এই সমস্যা আছে কিনা দেখেন তো, আমি এখানে সমস্যাগুলো এখন দেখাবো। সমস্যাগুলোর নাম জানাটা বড় বিষয় না, খালি মাথায় রাখবেন। চাষি এসে বলবে যে আমার কিন্তু এইরকম, তখন আপনি কিন্তু ওটা মাথায় ক্লিক করাতে পারবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি খুব বেশি সময় নেব না, বিরক্ত লাগছে আমার কথা? ওকে। 2 নম্বরে, আপনি জানেন না এইরকম একটা গাছ, কত সুন্দর গাছ না, মরিচ হয়ে আছে না। আমরা দেখছি একটা ভালো গাছ থেকে 250 গ্রাম পর্যন্ত মরিচ তোলা যায় প্রথমবার। তাহলে ওই গাছ থেকে সে প্রায় 2 থেকে 3 কেজি মরিচ উঠাবে। চিন্তা করেন, তার যদি 1000 গাছ থাকে আর 1000 গাছের ভিতরে যদি 100 গাছ মারা যায়, তাহলে কস্ট এবার দেখেন, একটা গাছ থেকে 3 কেজি মরিচ হয়েছে, 100টা গাছ থেকে 300 কেজি, 300 কেজিতে এবার 50 দিয়ে গুণ যায়, এভারেজ তাও কত টাকা? 15,000। 15,000 নাকি 15,000। দেখেন চাষিরা কিন্তু এটা ভাবে না, চারা মরে গেলে যে তার কত টাকা হিউজ লস হয়ে যায়। তাহলে তাকে আগে কি করতে হবে? চারা ঠেকাতে হবে, রাইট? তাকে কি করতে হবে? চারা ঠেকাতে হবে। সামনে তাপমাত্রা বাড়বে, বৃষ্টি হবে, চারা ঠেকানোটা একটা বড় কিন্তু চ্যালেঞ্জ হবে। আপনি যদি তার চারাটা ঠেকায় দিতে পারেন, ইউ উইল বি দ্য হিরো। বোঝাতে পেরেছি?
আপনি কম্পারিজন করে দেখাবেন যে অমুক লাগাইছে তার 1000-এ 100টা গাছ মরছে, তুমি আমার ট্রিটমেন্টে চলো 1000-এ 10টা গাছ মরবে। বুঝাতে পেরেছি? আমার আন্ডারে এভাবে প্রজেক্ট রান আছে অনেকগুলো। তারপরে দেখেন এরকম হয় কিনা, দেখেন হলুদ হয়ে গেছে, মানে দ্যাট মিন্স এটা কিন্তু ভরে গেছে। এরকম গাছ তুলে দেখবেন যে সাদা সাদা বাদামি টাইপ গোড়াটা যখন ফাড়বেন দেখবেন যে একটু কালচে কালচে ভাব হয়ে আসছে, দ্যাট মিন্স ওই জায়গায় লক করে দিছে, সে আর খাবারটা নিতে পারছে না। আস্তে আস্তে এটা কিন্তু দুর্বল হয়ে এটা কিন্তু আস্তে আস্তে ঝিমায় পড়ে যাবে। এটাকে কোরিলেট করতে পারতেছেন, মাঠের সাথে মিলাতে পারছেন? মাঠের ছবি এগুলো দেখেন মরিচের ভিতরে এরকম হয়, সুন্দর মরিচ, দেখেন মরিচটা কি অবস্থার ভিতরে, খুব খারাপ অবস্থা। তারপরে দেখেন সাইড দিয়ে একটা ডাল মারা গেছে, যদি আগে ধরছে এই রোগটা, এটা একদম অনেক পরের ছবি আর কি। এটাকে আমরা ব্লাইট বলি, এটাকে আমরা ব্লাইট বলি, অনেকে বলে কাণ্ড পচা, হোয়াটএভার। এইটা বড় একটা সমস্যা, তাই না? কোকড়া, চাষি এসে বলে বল দেই, যেমন আমি আসার সময় খুরিশাগুন দিতে বসেছিলাম, এক চাষি এসে বলতেছে ভাই আমার বলেছে কোকড়া হয়েছে, ওষুধ দিয়েছি কাজ হয়নি। ওকে, মানে এইটা ওষুধ দিয়েছে, এইটা তার চাষিরা জানি না এই পাতাকে সার করা যায়, সার বোঝেন? আচ্ছা ওনার দিকে তাকায় না, উনি তো এমনি বিব্রতকর হয়ে গেছে, ইচ্ছা করে পড়ে নাই। আপনারা যখন সবাই তাকায় থাকবেন উনি আরো বেশি লজ্জা পাবেন, রাইট? তো দেখেন এইটা কিন্তু সবাই জানেন এটা একটা কোকড়া না, কিন্তু এইটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই কোকড়াটাকে আপনার শার্ট করতে হবে। চাষিকে যদি এই কোকড়াটা শার্ট করাতে পারেন, শার্ট মানে কি পুনরায় যদি ভালো করতে পারেন, দ্যাট মিন্স ইউ উইল বি দ্য হিরো। ওই চাষি আপনার মধ্যে বায়াস থাকে। কিছু কোম্পানির প্রোডাক্ট আছে এটাকে শার্ট করবে না, বাট নতুন করে হতে দেবে না। আপনি গ্যারান্টি দেবেন, ইউ উইল গ্যারান্টি টু আওয়ার ফার্মার্স যে আমি এইটাকে শার্ট করে দেখাবো, বাট আমার কথা শুনতে হবে। আচ্ছা পরে আরেকটা দেখি এইটা আছে কিনা, এরকম কিন্তু খুব আছে। এই যে পোকাটা আবার দেখবেন যে ফাইনালি মরিচটা এরকম ফোটা হয়ে যায়, আছে না? এটা কিন্তু বড় একটা সমস্যা। যদি এটা মিজান না নেয়, অর্থাৎ এটা অনুযায়ী ওষুধ না দেয়, তাহলে কিন্তু সে গ্রেট লস হবে তার। আবার দেখেন এই গাছটা কেন দেখাচ্ছি, কেউ কি বলতে পারবেন? গাছে কিন্তু কোনো রোগ নেই, এটা কেন দেখাচ্ছে? যে কোনো একজন বলেন তো, লম্বা হয়ে গাছটা লম্বা হয়ে যাচ্ছে দিনের পর দিন। আচ্ছা উনি একটা বলছে গাছটা লম্বা হয়ে যাচ্ছে, আরেকজন এক্সপার্ট কেউ যে আপনি দাঁড়ায় বলেন এক্স্যাক্টলি, ওনার জন্য একটা হাততালি। আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম, আমার এটা একটা বড় সমস্যা। সুন্দর বানাইছেন আপনি গাছ, অনেক ফুল ধরছে, বাট বেশিরভাগ ফুলই মাটিতে যদি ঝরে যায় তাহলে কিন্তু আপনার কোনো দাম নেই। সুন্দর না গাছটা, এই ফুলগুলো ঝরে গেলে কিন্তু লাভ হবে না। ওই চাষে আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে যে ভাই কি ওষুধ দিয়েছিলেন, সবই ঠিক ছিল, ফুল তো আর রক্ষা হলো না। তারপর ওটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, শুধু কোকটা মাথায় রাখলে হবে না, এমন কিছু করতে হবে ফুলটা যেন ঝরা কমে, ফুল ঝরবে, ফুল কিন্তু ঝরবে। আপনি ওকে দেখাবেন যে তুমি আমার পরামর্শে গেলে ওর যদি 10টা ফুল ঝরে, তুমি গুনবে পার গাছ, ওর যদি 10টা ফুল ঝরে তোমার ঝরবে 3টা, এই গ্যারান্টি দিবেন। আই উইল গ্যারান্টি ইউ, কারণ আমি এক্সপেরিমেন্ট করছি। আমি 10টা গাছ হেঁটে গুনছি, আরেকটা ট্রিটমেন্টে 10টা গাছ কেটে গুনছি, তার সাথে আমার পার্থক্য ছিল 70%। তার মানে ওদের যদি 70টা ফুল ঝরে, আমার ঝরছে 30টা। বুঝাতে পেরেছি? সব কথা কিন্তু এক্সপেরিমেন্ট ওরিয়েন্টেড। ওকে, সো আমি সমস্যাগুলো দেখালাম। আরেকটা আছে যা পোকা, বাট খুব বেশি না, এটা আগে ছিল এখন খুব কম। তারপর আমি কিছু কিছু মাঠে দেখেছি জাপ পোকাটা, মানে জাপ পোকা আপনারা সবাই মারতে পারেন। সমস্যা হয় উকুন পোকা, যেটা থ্রিপস, নিচের দিকে একটা নৌকা হয়ে থাকে পাতা, আর উপরের দিকে একটা নৌকা হয়ে থাকে। দুই ধরনের কিন্তু কোকড়ি। কোকড়ি কয় ধরনের? এক ধরনের কোকড়ি না, দুই ধরনের কোকড়ি আছে। তো ওই দুই ধরনের কোকড়ি একটু সমস্যা, ঢলে পড়া একটা সমস্যা, মানে স্টক করছে চাষিরা বলে। আর এই জাপ পোকা খুব একটা সমস্যা না, জাপ পোকার ওষুধ আপনারা জানেন এবং দিলে এটা ঠিক হয়ে যায়। অনেকে দেন হচ্ছে ইমিডাক্লোপিড দেন, থায়োইথেক্সাম দেন, এই কম্বিনেশনটা দিলে মোটামুটি জাপ পোকা চলে যায়। আচ্ছা এখন আসি সমাধানে। সমস্যার উপরে কি আরো কোনো কথা আছে? সমস্যার পাঠে বুঝতে পেরেছেন কি সমস্যাগুলো? এগুলো কি ঘটে ফিল্ডে, আর এগুলোর সমাধান তো দরকার, তাই না? হ্যাঁ,
ওকে, এই জন্য আমি লিখছি সমাধান। তো সমাধান কি হতে পারে? সমাধানে আসি এক এক করে। এখানে গড়পড়টা আমি প্রোডাক্ট দিচ্ছি, বাট এগুলো ইউজের কিছু ধরন আছে। আমি বগুড়া কিন্তু মরিচের জন্য সেরা, এখানে কারো কোনো দ্বিমত নেই। বগুড়ায় কি করেছে, মানে ভুল থেকেও কিন্তু শিক্ষা নেওয়া যায়। স্যার আমার খুব কি লাগছে, দাও টেম্পারেচার রিলিভ এক্সাম। স্যার আমার খুব কি লাগছে, আবার দাও টেম্পারেচার রিলিভ এক্সাম। তিনবার চারবার একই সলিউশন দিছে। আসলে কি পরবর্তীতে ওই দুটা কাজ করবে? রেজিস্ট্যান্স হয়ে যাবে না? তার মানে আপনাদের মিটিং এর দরকার আছে কিনা, যে আমি এই তিনটা প্রোডাক্ট কিভাবে কম্বিনেশন করে দিব। শুধু যে আমার কোম্পানি ঢোকাতে হবে না, আরো কোম্পানি ঢোকাবে। এমন একটা অল্টারনেটিভ একটা স্প্রে শিডিউল করবেন যাতে 1 বছর 2 বছর পরে এসেও বলে, ভাই আপনার টেম্পেস্ট এখনো আগের মতোই কাজ করছে। কেন কাজ করে না? দুই কারণে। একটা হচ্ছে সে রিপিটেড ইউজ করে, এইবারও ইউজ করছে, রেজাল্ট ভালো আসছে, সেকেন্ড বারও ইউজ করছে, থার্ড বারও ইউজ করছে। থার্ড বারে যায় সে প্রবলেমে পড়ে যায়, অথবা পরের বছরে যে প্রবলেমে পড়ে যায়। বুঝতে পেরেছি? তার মানে আবার কি হয়, যে 1 মিনিটে তো কাজ করছে, তাহলে 1.5 মিনিটে যখন আরেকটু ভালো কাজ করবে, সে নিজে কিন্তু ডাক্তারি করে ফেললো। তাহলে এই নলেজগুলো রাখতে হবে সবসময়। এতগুলো কেমিক্যাল, বেশি ডোজ ইজ নট দ্য পারফেক্ট সলিউশন। আপনাকে ওই জিনিসটা আমি বোঝাবো, তার সাথে কিভাবে আপনি কম্বিনেশন করে কেমিক্যালগুলো বলে যাবো। আপনি তো প্রোডাক্ট চেনে নিন, কেমিক্যালগুলো বলে গেলে হবে কি, ওই চাষি সেকেন্ড বার আসবে যখন, থার্ড বার যখন আসবে, বলবে না যে ভাই আপনার তো পরামর্শে কাজ হয়নি বা একটু কম হয়েছে, আমি এইরকম করছিলাম। তো দেখেন, আমি বলেছিলাম যে কোকড়া কয় ধরনের হয়? 2 ধরনের। একটা উল্টা নৌকা, উপরের দিকে, আরেকটা নিচের দিকে। কেউ বলতে পারেন মাকড়ের জন্য কোন দিকের কোকড়াটা, কোনটা কোন কোকড়াটা মাকড়ের জন্য? লাল মাকড় নিচের দিকে। আপনার উপরে কে বলছে? উপরে কয়জন দেখে হাত তুলি? উপরে 3 জন। মানে উপরে বলতে এই যে নিচের দিকে মোড়ানো, আর একটা উপরের দিকে মোড়ানো। লাল মাকড়ের জন্য নিচের দিকে মোড়ায় না উপরের দিকে মোড়ায়? নিচের দিকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এজন্য সবার জন্য হাত তুলি, এবার ঠিক হয়েছে। আচ্ছা, লাল মাকড় সব সময় নিচের দিকে মোড়ায়, আর উপরের দিকে যেটা মোড়ায় সেটা হচ্ছে থ্রিপস বা সাদামাছির জন্য। সেটা কিসের জন্য? ডাব পোকা যায়, ডাব পোকা নিয়ে টেনশন নাই। থ্রিপস বা সাদামাছি অর্থাৎ উকুন পোকা, চুলচুলে পোকা, অথবা সাদামাছি, অথবা জাপ, মানে চোষক পোকা 2 ধরনের। মানে সরি, মানে পৃথিবীতে পোকা 2 ধরনের। একটা কুড়িয়ে কুড়িয়ে খাবে, মানে শ্বাস খাবে, আর একটা চুষে চুষে খাবে। স্বাভাবিকভাবে চুষে খেলে তো যখন রস বের হয়ে যাবে তখন সে তো কার্ভ হবে না, কোচকানো লাগবে। তো মাকড়ের সমস্যাটা কি, এ যখন রস খায় একটা অ্যাসিড দেয়, ও যখন রস খায় তখন অ্যাসিড দেয়। ওই জন্য কি হয়, যে কোনো কিছু আমরা দেখবেন রস বের হয়ে গেলে তামাকের পাতা দেখবেন যা নুতে যায় না, এইদিকে সব ইয়ে হয় না, মানে উপর দিকে কিন্তু হয়। মানে উপর দিকে যে পাতা এইভাবে থাকবে, সে কিন্তু রস চুষে খেলে সে উপর দিকেই যাবে। যখন মাকড়টা খাবে তখন সে নিচের দিকে যাবে, কারণ মাকড়টা রস চুষে পাতাকে অ্যাসিড দেয়, ফলে পাতাটা দ্রুত নুয়ে পড়ে। আবার দেখবেন যে যেটা থ্রিপ বা ওই যে রুকুন পোকা, একটা পাতা আছে না সাদা পাতা, সাদা পাতা নেবেন, দেখা যায় না কিন্তু এটা রুকুন পোকাটা। আপনি সাদা পাতা ধরে গাছটাকে একটা ঝাড়া দেবেন, দেখবেন যে প্রচুর পোকা ধরে বেড়াচ্ছে সাদা পাতা। আপনি এটা পরীক্ষা করে দেখবেন। আর ওই গাছটা প্রচুর শক্ত হবে, যেটা থ্রিপস বা সাদামাছি বা জাপ খাবে, যেটা উপরের দিকে, ওটা খুব টাইট হবে। দেখবেন গাছটা খুব টাইট, মানে একদম মনে হচ্ছে একদম শক্ত হয়ে গেছে। এটা কিন্তু খারাপ। বোঝাতে পেরেছি? আচ্ছা, সমাধান কি দেবেন? যদি দেখেন মাকড়, কেউ যদি জিজ্ঞেস করেন যে ভাই আমার কোকড়া আছে কোন দিকে, যদি বলে নিচের দিকে, তাহলে অবশ্যই ড্রিল। ড্রিল কোথায়? এই প্রোডাক্টটা অ্যাবামেকটিন 3%। আমার প্রশ্ন হচ্ছে আপনার ড্রিল কেন দেব? অ্যাবামেকটিন তো আরো আছে বাজারে, তাই না? প্রশ্ন আসতে পারে না যে আপনার প্রোডাক্টের দাম বেশি, আপনার ড্রিল কেন দেব? অনেকগুলো কারণে দেবেন, জাস্ট 2টা কারণ বলবো। বাজারে যত অ্যাবামেকটিন আছে, হোয়াটএভার, যে কোনো কোম্পানি, 1 নম্বর হোক বা 100 নম্বর হোক, মোস্ট অফ দ্য কোম্পানি 1.8%। কত? 1.8%, 1.8 ইসি। আর আমাদের 3%। দ্যাট মিন্স 1.8 কে আপনি কত দিয়ে গুণ দিলে 3 হয়? মেবি 2 বা আড়াই, মানে আড়াই গুণ। অর্থাৎ এই প্রোডাক্টটা যে দেবে তার লাল মাকড় কখনো রেজিস্ট্যান্স গ্রো করবে না। ওই যে 60 এর কথা বলছিলাম না,
যারা 1.8% দেবে তাদের পাতা কখনো 60 হবে না। পাতা 60 বলতে এখান থেকে পাতা আর এরকম হবে না। বাট আপনি যদি ড্রিলটা সিস্টেমে ইউজ করতে পারেন, প্রপার ডোজে ইউজ করতে পারেন, প্রপার নিয়মে, তাহলে আপনার ওই পাতা 60 হতে পারে। তো পার্থক্য ওইটাই যে আমাদের 3% আর অন্যান্য সব কোম্পানির 1.8%। আরেকটা পার্থক্য বলবো, দেখেন তো এখানে ইডব্লিউ লেখা না, ইডব্লিউ এটা তো ফর্মুলেশন বলি আমরা, আর সবগুলো কি ইসি না, 1.8 ইসি না। ইসি অলরেডি ইউরোপ, যা আমাদের যে ভাই বললো চায়না, ইসি অলরেডি ব্যাকডেটেড। এই ফর্মুলেশন গুলো কি অলরেডি ব্যাকডেটেড। ইভেন এই টেম্পারেচারে এই ফর্মুলেশন গুলো এই টেম্পারেচারে বেশি ফল করে, গাছের উপর একটা ধকল দেয়। অন দা আদার হ্যান্ড আপনি যদি ইডব্লিউ ফর্মুলেশনটা ইউজ করেন, ইডব্লিউ ফর্মুলেশনের সবচেয়ে বড় উপকারিতা যে আপনারা কি জানেন পাতায় স্প্রে করলে পাতার পিছনে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে ওষুধটা যায়, ছোট ছোট ছিদ্র থাকে, জানেন কি, জানতেন কি? এই জন্যই তো পাতায় আপনি স্প্রে করতেছেন, গায়ে ছিদ্র আছে না, ওই ছিদ্র দিয়েই যায়। এই ওষুধটা করে কি, খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম আকারে বের হয়, খুব ছোট অণু আকারে। ফলে ইসি ধরেন একটা 4 নাম্বার ফুটবল আর একটা 2 নাম্বার ফুটবল, যদি আমার ছিদ্র থাকে সমান, কে দ্রুত যাবে? ছোট যে ফুটবলটা। এক্স্যাক্টলি আমাদের এই ফর্মুলেশনটার কাজই ওইটা। এ কি করে, ওই ওষুধটাকে ছোট ছোট কণায় তৈরি করে যাতে সে দ্রুত ঢুকে যেতে পারে। অর্থাৎ একই সাথে আপনি এই পাশে ইসি দেবেন, এই পাশে ইডব্লিউ দেবেন, 1 ঘন্টার মধ্যে এটার চেঞ্জ দেখবেন, কারণ এই ওষুধটা আগে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা বড় সুবিধা। আরো অনেকগুলো সুবিধা শেষ করা যাবে না, সময় কম, আমি 2টা সুবিধা নিয়ে শেষ করলাম। এরপরে আসি, যদি উপর দিকে থাকে, কি বললাম, উপর দিকে অবশ্যই আপনার উপরের কোকড়ার জন্য টেম্পারেচার কোথায় আমার, এটা অব্যর্থ ওষুধ 1 মিলি পার 1 লিটার, 16 মিলি কন্টেইনারে আপনাকে 16 মিলি, অর্থাৎ এটা কত গ্রাম, 100 মিলি। 100 মিলি দিয়ে আপনি কত রোল করতে পারবেন? কয় গ্রাম? 6 গ্রাম। 6 গ্রাম 96, তাও একটু ডোজ বেশি পড়বো, হ্যাঁ, 4 লিটার পানি কম হয়ে গেছে। সো এইটা একটা বিষয় আছে, যে ঝাপ বললেন না, ঝাপ, সাদামাছি, তারপর হচ্ছে আমাদের অ্যাফিড জ্যাসিড, যত চোষক পোকা আছে, এইটার সাথে আপনার এই যে ইমিক্সাম, এইটা যদি কম্বাইন করেন, তার উপরের কোকড়ার আর কোনো সমস্যা হবে না। এই টেম্পারেচারের সাথে কি কম্বাইন করবেন, এটার কেউ কি ইয়া জানেন, ডোজ জানেন? ইমিক্সামের ডোজ কি? থ্যাংক ইউ ওনার জন্য রাত পেলে। আচ্ছা, আপনি যে রেজাল্ট পেয়েছেন, এটা কতখানি পানিতে মেশান এই প্যাকেটটা? 1 মাথা, 1 পাতা। আচ্ছা, তার মানে যাদের উল্টা দিকে কোকড়া লেগে গেছে, উল্টা নৌকা উপরের দিকে, তাদেরকে আসলে এই ওষুধ ধরায় দেবেন। এখানে একটা প্রশ্ন আছে, কোনগুলি আছে নাকি? যাদের এটা ফেল হয়ে যায়, কারণ আমরা জানি এটা ফেল হয়ে যায়, যদি এটা ফেল হয় তখন এটা ঢুকবে। দ্যাট মিন্স চাষি যখন সেকেন্ড বার আসবে, তাকে আর এই ইমিক্সাম না দিয়ে তাকে কি দেবেন? গুনগুনি। বোঝাতে পেরেছি? সুবিধা কি? যারা বেগুন চাষি আছেন, বেগুনের কথা বলে দেই, সাদা মাছি কি হয়, স্প্রে করে দিলে উড়ে যায়, সে কিন্তু আবার আসে কিনা, যারা বেগুন চাষ করবে, তো কি হয়, 3 দিন, এই জন্য দেখবেন যে বেগুনের সকালেও স্প্রে করে, পরের দিনে স্প্রে করে। আসলে ওনারা যে ওষুধ দেয়, সেই ওষুধে সাদা মাছির গায়ে পড়ে না, আর ওষুধটা শরীরের রসের মধ্যে মিশে থাকে না, সময় কম, ফলে সে আবার নতুন করে অ্যাটাক করে। আপনি যদি টেম্পারেচার গুনগুনিটা দিতে পারেন, মিনিমাম 5 ডেজ, 5 থেকে 7 দিন, হোক বেগুন হোক মুড়ি, সাদা মাছির যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা আসবে না। শুধু মানে রেজাল্ট না, আপনি একটা ডিউরেশন পাবেন। ডিউরেশন পেলে আপনার জন্য ভালো না? চাষিকে কনফিডেন্টলি বলবে 5 ডেজ কোনো সাদা মাছি তোমার বেগুনে ঢুকবে না। বেগুন নিয়ে অন্য কোনোদিন কথা বলবো, বেগুন নিয়ে আসছে না, সময় কম। তাহলে আমাদের টেম্পেস্ট, ড্রিল, ইমিক্সাম আর গুনগুনি ব্যবহার করবেন কিভাবে? শুরুতে দেবেন ড্রিল, কারণ প্রথমে মাকড়টা বেশি আক্রমণ করে, লাল মাকড়। তারপরে মাকড় শেষ হলো, তারপরে তাকে দেবেন টেম্পেস্ট, ইমিক্সাম অথবা টেম্পেস্ট, ড্রিল। মানে আপনি কম্বিনেশন কি করবেন? শুরুতে টেম্পেস্ট ড্রিল, পরে টেম্পেস্ট ইমিক্সাম,
আবার গুনগুনি এক্সাম, রিয়েল এক্সাম, বুঝাতে পেরেছি? ইন্টারচেঞ্জ করে, মানে এক চাষি তো আপনার কাছে 2-3 বার আসবে না যদি রেজাল্ট পায়, তাকে বললেন যে আগের বার তুমি টেম্পেস্ট এক্সাম দিছো, এবার টেম্পেস্টটা গুণ করে দাও, টেম্পেস্টটা কমন রাখবেন। বুঝাতে পেরেছি? টেম্পেস্ট কমন রাখবেন 3 স্প্রের জন্য, 2 থেকে 3, তারপরে আবার টেম্পেস্ট কিন্তু চেঞ্জ করতে হবে। টেম্পেস্টকে কিন্তু অন্য কোনো কোম্পানি হোক বা আমাদের আরো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো ঢোকাতে হবে। এখন সব প্রোডাক্ট নিয়ে বলবো না, আমরা একটা শিডিউল স্প্রে বানাচ্ছি। শিডিউল স্প্রে মানে A to Z, আমি সেটা আপনাদেরকে পরবর্তীতে কি করব, দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আসি, টেম্পেস্ট রিলিভ এক্সাম গেল। তো ডোজগুলো তো সবাই জানেন, টেম্পেস্ট 1 মিলি 1 লিটার, ড্রিল 1 মিলি 1 লিটার, এক্সাম 1 পাতা 1 গ্রামে। ওকে, গেল। বেনফোজিয়াম প্রোডাক্টটা জানেন? বেনফোজিয়াম এতক্ষণ তো পোকার কথা বলেছি, পচার কথাও তো বলতে হবে। পচনও তো আছে, কাণ্ড পচন আছে, নানান ধরনের পচন আছে। বেনফোজিয়ামটা আপনি কেন দেবেন, এটা হচ্ছে প্রশ্ন। যদিও প্রথমের দিকে আমরা বেনফোজিয়াম দেওয়াই না, আমরা দেওয়াই ওরাকল। আমি জানি না এখানে কি করে, আমাদের ওরাকল আর ফেনেস্টপ, আরো 2টা সুন্দর প্রোডাক্ট আছে। শুরুর দিকে গাছে একটু ছোট বয়স থাকে, তো ছোট বয়সে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ওরাকল আর ফেনেস্টপ। এখানে ভাইয়ের কাছে আছে কিনা আমি জানি না, বেস্ট। আমি যদি মরিচ করি, আমি এই প্রোডাক্টগুলো দিয়েই মরিচ করব, মানে আমি যদি আমার যদি নিজস্ব জমি থাকে। তো এই বেনফোজিয়ামটা আপনি কেন দেবেন? বেনফোজিয়ামটা হচ্ছে প্রিভেন্ট, মরিচের জমি আপনি পচনে যাবেনই না। কি করবেন না? পচন হবে তারপর ওষুধ দেব না। আপনি এই বেনফোজিয়াম যদি 15 দিন পর বা 20 দিন পরে একটা স্প্রে দেন, 15 থেকে 20 দিনে আপনার পচনের জন্য কোনো ওষুধ দিতে হবে না। পচন জনিত যে সমস্যা, পাতা পচা, কাণ্ড পচা, এই যে মরিচে দাগ হয়, এই যে নিচে দাগ হয়, আমি দেখাচ্ছি না, এইরকম পজিশনে আপনার যাওয়াই যাবে না। মরিচ গাছ এমন যে রোগ ধরে গেলে ওটাকে কিন্তু ব্যাক করা কঠিন। সো আপনি 15 দিন পর পরে এই বেনফোজিয়ামটা দিলে এই রোগগুলো আপনার জমিতে আসবেই না। বেটার কি সেটা না, যে যদি জমিতে না আসে, সেটাই না? সো আপনারা অবশ্যই বেনফোজিয়ামের ডোজও আমাদের 1 মিলি 1 লিটারে। এই বেনফোজিয়ামের আরো কিছু গুণ আছে। মরিচের আকারটাকে সোজা করে, কোকড়া মরিচ হয় কিন্তু অনেক সময়, এই কোকড়া মরিচটা করাটা সোজা করে। বেনফোজিয়ামের আরেকটা কাজ হচ্ছে এটা শিকড়েও যায় এই ওষুধটা, ফলে কি করে, ওর খাবারটাকে সে দ্রুত মরিচের ভিতরে ঢুকায় দেয়। মরিচের ভিতরে ঢুকায় দেওয়ার পরে মরিচের সাইজ কিন্তু বড় হয়, কালারটাকে সুন্দর করে। সবাই চায় মরিচের কালারটা সুন্দর হোক, তাই নাকি? এইটা কিন্তু আপনার ভিটামিনেরও কাজ করবে। কিসের এটা? কাজের কাজ কি আছে? আচ্ছা, উনি একটা ভালো অভিজ্ঞতা শেয়ার করলো, যদি পেঁয়াজ দিয়ে। বেনফোজিয়াম আমাদের পেঁয়াজের জন্য তো হট প্রোডাক্ট, মরিচের জন্য প্রোডাক্ট। দেখেন উনি একটা জিনিস শেয়ার করেছে, দ্যাট মিন্স উনি দেশি পেঁয়াজে এত বড় সাইজ করে আনতে পেরেছে। কারণ কি? এটা কিন্তু কোনো পিজিআর ভিটামিন না, এটা করছে কি, এটা ওই শক্তিটাকে কি করছে, ফলের মধ্যে ঢুকায় ফেলছে। এটা হচ্ছে এটা একটা এডিশনাল ফিচার। তো থ্যাংক ইউ ভাইকে শেয়ার করার জন্য, সময় কম আমার। ওলিগোমাইসিন মানে এটা নিয়ে আমি কি বলবো, আমি নিজেই এটার প্রেমে পড়ে গেছি সত্যিকার অর্থে। এই প্রোডাক্টটা এত চলছে আমাদের, এই যে টেম্পারেচার না, যাদের গাছ স্টক করছে, মরিচের গাছ হোক আর বেগুনের গাছ হোক বা পেঁপের গাছ হোক, যে কোনো গাছই হোক, স্টক করার 2টা কারণ, মাটিতে হিট, টেম্পারেচার, আর 2 নাম্বার কি, ব্যাকটেরিয়া জনিত কারণ। ওই যে বলছিলাম গোড়াতে ধরবে, এটা একদম শিকড়ে, ফলে স্টক করে দিবে, খাবারটা উঠতে পারবে না। তখন সে খাবার না পেয়ে কি করবে, ঝিমায়া যাবে, কেউ বলবে স্টক করে। তার জন্য এই যে ওলিগোমাইসিন, এটা অব্যর্থ ওষুধ। এইটা যদি কেউ 7 দিন 10 দিন 15 দিন পর, অর্গানিক কিন্তু কোনো সতর্কতা নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, একদম অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। কেউ যদি এইটা দেয়, এইটা দিলে গাছ কি করে, একটা ঝটকা দেয়, গাছ ভরে যায় তার আগে কি কি ওষুধ পড়েছিল, দ্যাট মিন্স তারপর সবগুলো ওষুধ তার কাছে নতুন মনে হয়, ফলে পুরাতন ওষুধগুলো আবার জীবন্ত হয়ে যায়। তখন গাছে যখন প্রয়োগ করা হয়, গাছটা দ্রুত নিতে পারে। আর মাটিতে টেম্পারেচারকে কন্ট্রোল করে এই ওষুধটা। এক্স্যাক্টলি, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তো তাকে আর কিছু দেয়া যায় না, দেয়া যায়, তখন কিন্তু তাকে স্যালাইন করে। এক্স্যাক্টলি এটা সেই কাজটাই করে। আমি যেটা বলতে চাচ্ছি সায়েন্টিফিক কথা, যে কারো যদি
ঢলে পড়া রোগ থাকে, স্ট্রোক করা রোগ থাকে, বেগুনে অনেক সময় দেখা যায় একপাশে স্ট্রোক করে বসে গেছে। এই ধরনের সমস্যা যদি থাকে তার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রোডাক্টটা ইউজ করবেন। আর টেম্পারেচার যদি ইস্যু থাকে তাহলে এই প্রোডাক্টটা ইউজ করবেন। এই প্রোডাক্টটা ইউজ করলে কি হবে, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন। 3 থেকে 5 দিন আপনাকে ওয়েট করতে হবে। তো এই প্রোডাক্টের সমস্যা আছে, এই প্রোডাক্ট কিন্তু কোনো কিছুর সাথে মেশানো যাবে না, সিঙ্গেল ইউজ করতে হবে এবং সিঙ্গেলি পরিষ্কার পানিতে ইউজ করতে হবে। পরিষ্কার পানিতে যখন আপনি ইউজ করবেন 15 থেকে 20 মিনিট আপনাকে এটা রেখে দিতে হবে যাতে দলা-দলাটা না থাকে এবং ফুললি যেন সে গাছটা নিতে পারে। এইটা আপনার গাছের চেহারাকে চেঞ্জ করে দিতে পারে। কিরকম, চাষিরা অনেক সময় কি করে, রাস্তা দিয়ে হাঁটতেছে, জমি দেখে রাতে কিন্তু ঘুমাইতে পারে না। ঘুমাইতে মানে টেনশন হয়, কি ব্যাপার, ওর জমি এত সুন্দর, আমার জমি একটু দুর্বল দুর্বল লাগতেছে, হয় না এরকম? তখন সে কি করে, দাও ভিটামিন, দাও সার, আসলে গাছটা নিতে পারবে কিনা তার কিন্তু একটা ব্যাপার আছে। সেই জায়গাতে আপনি এটা চাষিদেরকে দেবেন। বলবে ভাই আমার গাছ দুর্বল, দাও অলিগোমাইসিন। ভাই আমার গাছ উঠতেছে না, দাও অলিগোমাইসিন। ভাই আমার গাছ দেখলে আমার মন ভালো থাকতেছে না, কেমন জানি হলুদ হলুদ হয়ে আসতেছে, সাদা মাছি খেয়ে ফেলছে, এই আপনার বেগুনে হলুদ হলুদ হয়ে গেছে, চকরা বকরা হয়ে গেছে, অলিগোমাইসিন। নিম্ন 100 থেকে 150 পিস ওই মিস্ত্রি চাকরি করে দিয়েছে। থ্যাংক ইউ মাশাআল্লাহ। আমি আর কি ফিডব্যাক দেব, আমি বলতাম ওনাকে যে আমার কথা শেষে যে যে ইউজ করছে তার একটু বক্তব্য নিতাম, তো আমি আর বেশি বাড়াবো না, আমি তাদের থেকে শুনবো। লাস্ট স্লাইড। এই প্রবলেমটা আছে কিনা, এই সবুজ পোকাটা কিন্তু অনেক আছে কিনা, একমত? মরিচা ফুটা আছে কিনা? আমাদের লারাগোল অব্যর্থ ওষুধ, খুবই কম পরিমাণে লাগে, শুধুমাত্র 10 গ্রাম দিয়ে আপনি 2 গ্রাম করতে পারবেন। এক পাতা দিয়ে কয়টা করতে পারবেন? 2 গ্রাম। তবে 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 যদি কখনো ফেল করতেই পারে, ফেল করে, কারণ অনেক সময় ইউজের উপরে ডিপেন্ড করে। এর সাথে দিবেন অ্যামামেকটিন বেনজয়েড, যেটা 10W ডিজি আছে একটা, আমাদের যেটা সিবিবি। এর সাথে সিবিবি যদি মিক্স করতে পারেন, ফল ছিদ্রকারী বলে কিছু থাকবে না, সেটা বেগুন হোক, মরিচ হোক, যে কোনো ফল ছিদ্রকারী হোক। আরেকটা দেবেন, যদি টেম্পারেচার কম থাকে তাহলে আপনারা দেবেন হচ্ছে সিবিবির পরিবর্তে কার্টাপ আছে না, গোল্ডেন আপ আছে কিনা আমাদের, কার্টাপ আর এসিটামেট্রিক যদি টেম্পারেচার কম থাকে। আবার টেম্পারেচার বেশি থাকলে কার্টাপ দেওয়া যাবে না। আমরা সবচেয়ে বেস্ট রেজাল্ট পাইছি ছিদ্রকারীর জন্য কার্টাপের সাথে অ্যামামেকটিন বেনজয়েড। কার্টাপ তো সিঙ্গেল নাই, কার্টাপের সাথে এসিটামেট্রিক থাকে, থাক নো প্রবলেম, তার সাথে আমার অ্যামামেকটিন বেনজয়েড। আমরা রেজাল্ট পেয়েছি লারা গোল্ডের সাথে। যদি প্রোডাক্টের নাম ধরে বলি, লারা গোল্ডের সাথে আমরা গোল্ডেন আপ, আমাদের গোল্ডেন আপের সাথে সিবিবি, বেস্ট রেজাল্ট, অব্যর্থ রেজাল্ট। তো আমি মোটামুটি শেষ করে ফেলাম। আর একটু ওভারভিউ দেই। আমাদের টেম্পেস্ট ড্রিলিং এক্সাম আপনারা অল্টারনেট করে দেবেন, কখনোই বলবেন না যে টেম্পেস্ট ড্রিলিং এক্সাম একসাথে নিয়ে যাও, চেঞ্জ করে দেবেন। কিসের জন্য এটা বলা হয়নি যে পাতা যে ফুল ঝরে পড়ে না, এটা একটা সলিউশন দেয়। কয়েকটা কারণে ফুল ঝরে পড়ে, একটা হচ্ছে টেম্পারেচার, আবহাওয়া, অবশ্যই তার ফুল ঝরে পড়বে যদি আবহাওয়া অত্যাধিক গরম থাকে। 2 নাম্বার হচ্ছে বোরনের যদি অভাব থাকে। 3 নাম্বার যদি ওভার সে খালি ভিটামিন ইউজ করে বেশি। পিজিআর চেনেন না আপনারা, ভুলেও পিজিআর একাধিকবার ইউজ করাবেন না মরিচ ধরার আগে ছাড়া, মরিচ ধরার আগে ছাড়া। যদি সে শুরুতে থেকে পিজিআর ইউজ করে গাছ তোলার জন্য, তাহলে সে ধরা খাবে, অতিরিক্ত ভিটামিন ইউজ করা যাবে না। আমাদের এই জায়গাতে স্ট্রাইক করেছে টেম্পেস্ট, অর্থাৎ কেউ যদি টেম্পেস্ট প্রোডাক্টটা শুরু থেকে ইউজ করে, তার ওই যে বললাম না একটা এক্সপেরিমেন্ট, যে 10টা গাছ আমি হেঁটেছি আমাদের প্রোডাক্ট দেওয়া, আর অন্যদের 10টা গাছ হেঁটেছি ফুল কুড়াইছি, 70-30। আমাদের 30টা ফুল, তাদের কয়টা? 70। দ্যাট মিনস কেউ যদি টেম্পেস্ট শুরু থেকে ইউজ করে, ফুল তো কত 45 দিনে হয় না, 40-45 দিনের মতো ফুল হয়ে যায় না। আপনার নিজে প্র্যাকটিক্যালি এটা প্রুভ করবে যে আপনার টেম্পেস্ট ড্রিলিং এক্সাম দেওয়া, বেনকোজিয়াম ওরাকল দেওয়া ফিল আর অন্যদের নানান ভিটামিন সার দেওয়া ফিল আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। সো আপনাকে কনফিডেন্টলি বলে যাচ্ছি, যাদের ফুল ঝরা সমস্যা আছে তাদের টেম্পেস্ট এবং গুনগুড়ি অব্যর্থ। তো এই হচ্ছে আমার ওভারভিউ, আমি আর বেশি কথা বলবো না। সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। তার আগে প্রশ্ন নিব। ওকে, একটা কথা আছে ইংরেজিতে, কোয়ালিটি ইজ আওয়ার প্রায়োরিটি।
সত্যিকার হচ্ছে আমরা আমাদের এই মিটিংটা এখানে প্রথম, তাই না? এর আগে মিটিং করাইনি তো। বিশেষ করে আমি প্রথম কথা বলছি, এর আগে আমি কখনো আসি নাই। আমাদের ইনভেস্টমেন্টটা সবসময় প্রোডাক্ট নিয়ে, আমি এটাকে আমরা 100% অ্যাকুরেসিতে নিয়ে আসার চেষ্টা করি। দেন আমরা প্রমোশন করাই। প্রমোশনের বাজেট আমাদের খুব শ্রিঙ্কেজ, মানে কম। আমাদের মোটো হচ্ছে যে চাষি ইউজ করবে সে হবে আমাদের পরিবারের সদস্য, সে পরের বার আসবে। আমরা চাচ্ছি রেজাল্ট ওরিয়েন্টেড চাষি, যে অমুক মিয়া, আপনার নাম কি? ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম ভাই ইউজ করেছে, ভালো, সে খুঁজে খুঁজে আসবে যে ভাই ওই প্রোডাক্ট দিয়েন তো। এটা হচ্ছে আমাদের থিঙ্কিং। বাট তারপরেও এত কোম্পানি হয়েছে, 700 কোম্পানি প্লাস, 1200 কোম্পানি রেজিস্ট্রেশন, 700 কোম্পানি কিছু না কিছু মার্কেট করছে। অ্যাক্টিভলি মার্কেট করতেছেন 400 কোম্পানি গোটা বাংলাদেশে। উনি তো বললো আমার পূর্ববর্তী বক্তা, শুধুমাত্র যশোরেই 150 কোম্পানি, বগুড়াতে লোকালি 250 কোম্পানি। দেখেন, ব্যবসায়ী তো সবকিছু না, ব্যবসা করতে হবে সাস্টেইনেবল ব্যবসা। আমি দেখেছি আমার তো গোটা বাংলাদেশের ডিলারদের কাছে যাই, ছেলে ডিলার, তার ছেলে, ব্যবসাটা দেখেন কতভাবে তার হাতে আসছে। ব্যবসা যদি আপনারা করেন, আপনারা ওইভাবে করবেন যে আমার এই ব্যবসাটা আমার একটা পরিচিতি, আমার এই ব্যবসাটা যুগ যুগ ধরে থাকবে। সো ব্যবসাও হতে হবে, চাষিরও উপকার হতে হবে, রেজাল্টও থাকতে হবে, আমার প্রফিটও থাকতে হবে। এই বলে আমি প্রশ্ন পর্ব নেব। আমার যে ফর্মাল বক্তৃতা সমস্যা সমাধানের উপর, যে প্রোডাক্ট, তারপর হচ্ছে আমি কি করেছি, কিভাবে ইউজ করবেন, সেটা সংক্ষেপে বলে। আমি জানি আপনাদের মনে থাকবে না, বাট আমি আমাদের অফিসার ম্যানেজার সবার নাম্বার আমাদের দেওয়া থাকবে। যে যখন ইভেন আমার নাম্বারও দেওয়া থাকবে, যে যখন যে প্রবলেম থাকে ডিরেক্ট ফোন দেবেন। আমরা রাত হোক দিন হোক, আমরা ইনশাল্লাহ আপনাদের জমিতে আমাদের অফিসার পাঠাবো। যে কোনো চাষির আমরা নিজেরাও ফোনে কনসালটেন্সি করবো, যে কি কারণে আপনার সমস্যা হচ্ছে, কি ডোজ আপনাকে দিতে হবে। তো আমি এইবার প্রশ্ন নেব, যার যার প্রশ্ন আছে উঠবেন, নাম বলবেন, আপনার রিটেইলারের নাম বলবেন, যে কি রিটেইলার, মানে ব্যবসায়ী নাম, তারপর আপনার প্রশ্নটা করবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন করব, কেউ যদি প্রশ্ন করতে এ চায়। পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের মাঝে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, বিশেষ করে মনির চাষটা এভরিথিং, যেহেতু আমাদের স্যার কৃষিবিদ, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন তাকে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ কালু বলে। মামুন্দি। আমার প্রশ্ন তো, আপনি তো এই ল্যান্ডফুলি ব্যবস্থা, তো বলতে যে বুড়া পথে এবং শিকড় পথে কাজটা ভালো হয়, এর কোনো মেডিসিন বের করতে পারছে কিনা? ইয়েস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা, উনি যেটা বলেছে এটা দুইটা সময় হয় প্রবলেমটা। যে ধরেন আপনি মরিচের সেচ দেবেন, সেচ দেওয়ার পরে এই প্রবলেমটা হতে পারে, অথবা বৃষ্টি হচ্ছে, দারুণ জিনিস ধরেছে। এইটার এখন পর্যন্ত আবিষ্কৃত ওষুধ হচ্ছে একটা গ্রুপ কার্বেন্ডাজিম, অনেক পুরাতন। বললাম কি কার্বেন্ডাজিম। সমস্যা হচ্ছে এইটার একমাত্র সলিউশন আমরাই এনেছি। কারা এনেছি? আমি কনফিডেন্সের সহিত বলছি। তফাৎ নামে প্রোডাক্ট কেউ চেনেন কিনা? তফাৎ আছে। আমরা গত বছরে, ভাই যেটা বললো তো, এটা কমন প্রবলেম, খুবই ইজি প্রবলেম। এটা তেমন কোনো প্রবলেমই না। এটা কখন প্রবলেম? যে আপনি সেচ দিবেন, মাটি কাদা করে ফেলছেন, কোনো কারণে পচা ধরে গেছে, অথবা বৃষ্টি পড়তেছে 2-3 দিন ধরে। এইটা সলিউশন আছে। অথবা আপনি কোনো কারণে ইনফর্ম না। এটা সলিউশন হচ্ছে বেশিরভাগ কোম্পানি কার্বেন্ডাজিম দেয়, বেশিরভাগ কোম্পানি কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব। ম্যানকোজেব আরেকটা দেয় মেটালাক্সিন, আরো যদি আপডেটে যায় সেটা দেয় হচ্ছে সাইমোক্সানিল ডাইনোথোয়ার। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? বাট সবচেয়ে ভালো রেজাল্ট দুইটা টাইমে আপনারা দেবেন, হলেও দেবেন, হওয়ার আগে কি দেবেন? যখন কেউ সেচ দেবেন, দেওয়ার আগে আমাদের যে কার্বেন্ডাজিম আর থিরাম, এই যখন থিরামটা আমরা অ্যাড করলাম, আমাদের কিন্তু ফার্মজিম নামে একটা প্রোডাক্ট ছিল শুধু কার্বেন্ডাজিম। যখন আমরা দেখছি যখন একদম শিকড়টা পচে যাচ্ছে, 40% এর উপরে চলে গেছে, তখন আর কাজ করে না কার্বেন্ডাজিম, তখন আপনাকে অন্য প্রোডাক্ট, অন্য কেমিক্যালে যেতে হবে। বাট যখন আমরা এই কার্বেন্ডাজিমের সাথে থিরামকে অ্যাড করলাম, দেখেন আমাদের যে তফাৎ 2 গ্রাম পার লিটার, মানে 16 লিটার কন্টেইনারে 32 গ্রাম। যখন আমরা এই কার্বেন্ডাজিমটা দিলাম, শুধু পচারি না, পচারির কারণে উপরে বিভিন্ন হলুদাভ স্পট হয় না,
স্পটগুলো ক্লিয়ার করে, তবে সেটা 80% নিচে থাকতে হবে। আবার নতুন করে আরেকটা গাছে পচারি ধরে না ওটার সাথে, ওই গাছের পচারিটা আটকে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে হয়েছে কি, যে আসলে আমাদের তো প্রোডাক্ট অনেকগুলা, রোগও অনেকগুলা। আমাদের ইচ্ছা ছিল 2-3টা রোগ নিয়ে কথা বলবো। আপনি এটা বলে খুব ভালো করেছেন। আমাদের তফাৎ প্রোডাক্ট এখানে যদিও নাই, আপনার দোকানে আছে। তফাৎ প্রোডাক্টটা আপনি এই ক্ষেত্রে ইউজ করবেন। তফাৎ দেওয়ার পরও যদি রেজাল্ট না হয়, তাহলে বুঝুন ওরা 80% উপরে চলে গেছে। তাকে অবশ্যই বেনপোজিয়ামের সাথে আপনি, আমাদের একটা ব্যাকআপ নামে একটা প্রোডাক্ট আছে কি না? আছে ব্যাকআপ। তারপর নতুন একটা প্রোডাক্ট আছে অ্যাপ্লাই নাম, কারণ অ্যাপ্লাই না পিকআপ হবে না। সাই শুধু মনে করবেন খুব শীঘ্রই 1 থেকে 2 মাসের মধ্যে হবে। সাইমক্সানিল আছে আর হচ্ছে ডাইমেথোমর্ফ আছে, কমপ্লিট সলিউশন। শুধু আমার প্রোডাক্ট না, কেউ যদি গোড়া পচার কথা এসে বলে, শিকড় পচা, প্রথম দিবেন যে তুমি কি কার্বনডাইজেম দিয়েছিলে, আগে শুনবেন একশো কোম্পানি দিচ্ছে। যদি তার কার্বনডাইজেম দেওয়া হয়ে যায়, তারা তাকে দেবেন তফা কার্বনডাইজেমের সাথে থিরাম, সাথে আপনার ফেনেস্টপ থাকবে অথবা বেনপোজিয়াম থাকবে। যদি বলে যে না ওটাও দিতে হয়নি, তারপর আপনি দেবেন ব্যাকআপ, ওই তফাতটা রাখবেন, তফাতের সাথে ব্যাকআপ। ভাই এটাও তো হয়নি, তফাত ব্যাকআপ। তারপর বলবেন যে তাও হয় নাই, তখন তফাতের সাথে আপনি দেবেন কি সাইমক্সানিল ডাইমেথোমর্ফ মলিকুল। তারপরেও যদি না হয়, বলবেন আপনি তুমি মিথ্যা বলছো, তোমার প্রজেক্ট শেষ, তোমার প্রজেক্টে কোনো বিজ্ঞানী আর কাজ করতে পারবে না। বুঝাইতে পারছি? আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। থ্যাংক ইউ। চেষ্টা করবেন সে চাষিকে শিক্ষিত করে যে যখন তুমি শেষ দিবে তার আগে যেন তফাতটা দিয়ে ফেলো। যদি মনে হয় কাল বা পরশুদিন বৃষ্টি হবে, ওয়েদার আপডেটও রাখতে হবে। কারণ আমি জানি আগামী 7 দিন বৃষ্টি হবে কিনা, কারণ কি আমার ফোনে আছে। তামাকের চাকরি করছিলাম না, আমরা চাষিদেরকে বলে দিতাম ভাই তামাকে শেষ দিও না, বৃষ্টি হবে কিন্তু। তার মানে কি ওইটাও জানা থাকতে হবে। কেউ যদি ওই বৃষ্টির আগে বা সেচের আগে তফাৎটা দিতে পারে, তাহলে তার পচন আসবেই। ওকে, নেক্সট প্রশ্ন আছে কি না আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মোহরুল ইসলাম মুদ্রাপুর। তো গাছে অনেক ফুল দেখালো, কিন্তু ফুল হচ্ছে আপনার ধরে রাখার উপায়, আর প্লাস হচ্ছে আরো ফুল আসার জন্য কোনো মেডিসিন কি আছে আমাদের নাই, ফুল ধরে রাখারটা আছে। আচ্ছা, আমি অলরেডি এটা ডিসকাস করেছি যে ফুলটা রাখবেন কিভাবে। এক্সপেরিমেন্ট যেটা করেছিলাম, আপনারা ওই গাছে ফুল আসার আগে 45 দিনের ভিতরে ওকে 2 বার মিনিমাম 2 থেকে 3 বার টেম্পেস্ট ইন্ট্রোডিউস করাবেন। আর প্রক্রিয়া আসুক না আসুক, কি বলেছি, ফুল আসার আগ পর্যন্ত 45 দিনের মধ্যে, অর্থাৎ পরবর্তী ফুল আসারও মানে যে টাইমটা, ফুল আসার পরে স্প্রে দিয়ে খুব একটা লাভ হবে না। ফুল আসার আগের টাইমটাতে আপনি 2 বার ইন্ট্রোডিউস করাবেন, যে ফুল হওয়ার পরে আপনি একবার টেম্পেস্ট ইউজ করাবেন, সাথে গুনগুনি। ফুল হওয়ার পরে টেম্পেস্ট, গুনগুনি, তার আগে টেম্পেস্ট। এটা যদি ইউজ করেন তাহলে ফুল ঝরা কমবে। এখন পর্যন্ত নতুন করে ফুল আনার জন্য আপনাকে 4 সিপিএ দিতে হবে। কি বললাম? 4 সিপিএ। সেই 4 সিপিএ কখন দেবেন? ফুল আসার আগে। তাহলে 4 সিপিএ দিলে আপনার হিউজ পরিমাণে ফুল আসবে। বাট প্রবলেম হচ্ছে হিউজ পরিমাণ ফুল আসলে হিউজ পরিমাণ ফুল ঝরবে। ওই ফুল ঝরাটার জন্য আপনাকে টেম্পেস্ট এবং গুনগুনিতে দিতে হবে। আরেকটা জিনিস, চাষিকে বলবেন যে তোমার ফুলটা তুমি যদি নিচে দেখো টাটকা আছে, তাহলে এক ধরনের সমস্যা, আর যদি দেখো ফুলটা গাছেই শুকানো, তাহলে এক ধরনের সমস্যা। বোঝাতে পেরেছি? 2 ভাবে ঝরে। একটা হচ্ছে গাছে যদি শুকায় ঝরে, দেখবে যে গাছের ভিতরে শুকানোর মতো থাকে। আর আরেকটা হচ্ছে টাটকা পড়ে যায়, দেন মাটিতে 2-3 দিনের পর শুকায়। যদি টাটকা পড়ে যায় তাহলে বুঝবেন ওনার ভিটামিন এক্সেস হয়েছে অথবা বোরনের ঘাটতি। তাহলে ওকে আপনাকে বোরন 20% আছে না, দ্রুত তাকে সোলো বোরনে চলে যেতে বলবেন। আর যদি বলেন যে না তার হচ্ছে উপরেই শুকাচ্ছে, দেন ঝরে পড়তেছে, টেম্পেস্ট গুনগুনিতে পড়ে দিলাম। এরপরে যদি না হয়, এটা ওয়েদারের কারণে চলে যাচ্ছে। তাহলে সমাধান কি পরিশেষে? বোরন 20%, ফুল ঝরা কমাবে, সাথে টেম্পেস্ট গুনগুনি। যদি পোকার বা কোনো ওপনের কারণে, ভিতরে পোকার কারণে ঝরে যায়। 3 নাম্বার 4 সিপিএ ফুল আনার জন্য। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন? তাহলে 3টা। আরেকটা সমস্যা আছে, মানে পোকার আক্রান্ত ও ফুল ধরতে পারে। হ্যাঁ, ফুল পোকার আক্রান্ত ধরতে পারে। কোনটা? যেটা আগে শুকিয়ে যাচ্ছে। আপনি পোকাটা যখন ছিড়বেন না, দেখবেন জলের মধ্যে পোকা থাকে অনেক। ওইটার জন্য টেম্পেস্ট গুনগুনি, এর বাইরে কোনো ওষুধ নাই। তো এটা সবচেয়ে সবার থেকে মোস্ট এফেক্টিভ ওষুধ, টেম্পেস্ট গুনগুনি। গুনগুনি হবে 1/2 গ্রাম পার লিটার, মানে 1/2 গ্রাম, 1 লিটারে 1/2 গ্রাম। আর টেম্পেস্ট হবে 1 মিলি পার লিটার। বুঝতে পেরেছি?
আপনি ক্লিয়ার? ঠিক আছে। আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ক্লিয়ার না। ক্লিয়ার? কনফিউশন থাকলে বলে। ক্লিয়ার বলতে গেলে আমরা সচরাচর এই ঝামেলাটাই বেশি পড়ি যে ভাই আমার ফুল অনেক আসছে হুম। কিন্তু ফুল পড়ে যাচ্ছে কেন এক। সেটাই তো বললাম। আর হচ্ছে ফুল হচ্ছে ওই ওয়েদার কারণে সমস্যা ঘটে আর বেশিরভাগ সমস্যায় দেখায় ওই পোকার আক্রান্ত হ্যাঁ, মানে মানে ফুলে আমি- ফুলে পোকা এক ধরনের পোকা আছে যে আমরা খালি চোখে দেখতে পাই না। খালি exact আমি এই ওটাই বললাম, কারণে বেশি- ওটাই বললাম। যদি টাটকা ফুল আপনি মাটিতে দেখেন, সেটা হচ্ছে বোরনের অভাব অথবা টেম্পারেচারের অভাব, আর কিছু ফুল ঝরবেই সেটার হ্যাঁ, কারণে। কিছু ফুল ঝরবে। আর যদি দেখেন যে উপরে আমাদের শুকায় যাচ্ছে, দেখেন ওটা পোকা অ্যাটাক করছে, ওইটার কারণে আপনার শুকায় দেন পড়ে যাচ্ছে। ওই জন্যই তো আমরা টেম্পারেচার কন্ট্রোল দিতে বললাম। টেম্পেস্টও আপনার হলো কুকড়ার জন্য আমরা বেশি বেশি ব্যবহার করতেছি। না, এটা তো আমি কি লেকচার দিলাম। টেম্পেস্ট নট অনলি কোকড়া, কোকড়ার কথা ভুলে যান। টেম্পেস্টের ক্লোরোফিনাফের কাজই হচ্ছে চুলচুলে পোকা, কোকুন পোকা, থ্রিপস, যে পোকাগুলো চোখে দেখা যায় না, আপনি ঝাড়া দিবেন তারপরে সাদা পাতায় দেখবেন, সেগুলোর উপরে কাজ করে টেম্পেস্ট, ক্লোরোফিনার পাই। মানে টেম্পেস্টে অনেক গুণ আছে। হ্যাঁ, টেম্পেস্টের অনেক গুণ আছে। এটা- নট অনলি কোকড়া, জি। নট অনলি কোকড়া, সাদামাছি, থ্রিপস, তারপর হচ্ছে আপনার হচ্ছে উকুন পোকা, চুলচুলে পোকা, ছোট পোকা, কালো পোকা, ছোট ছোট দেখা যায় না, সবগুলোর উপরে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে টেম্পেস্ট, বাট সাথে গুনগুনে অ্যাড করতে হবে, মানে ওই যে ইয়েটা সময়টা ধরে রাখার জন্য। বোঝাতে পেরেছি? একটা উদাহরণ দেই, আম কেউ করেন কিনা? আমের কেউ আছে এখানে অভিজ্ঞ? আমের চাষ আমাদের এখানে হয় না ওইভাবে। আম আছে আপনার? এমনি গাছে স্প্রে হয়তো করেন? করতে পারে। দেখবেন যে আমের অনেক সময় মার্বেল সাইজের সময়ে এই গোটার দিকে একটা দাগ পড়ে যায়, ওটাও কিন্তু একটা চিপসের কারণে। ছোট একটা উকুন পোকা বলে, আমের চুলচুলে পোকা বলে। ওইটা কি করে? শুধু জাস্ট ওই কিছু খাওয়ার কারণে একটা দাগ হয়ে যায়, আম যত বড় হয় দাগটাও বেড়ে যায়। আম সবই সুন্দর, বাট আপনার দাগ হওয়ার কারণে মার্কেট ভ্যালুটা কমে যায়। ওইটা হচ্ছে একমাত্র চিপস বা উকুন পোকার কারণে। আমাদের সাপাহার, আমের রাজধানী নতুন, আমাদের এই টেম্পেস্ট এবং গুনগুনি এই বছরে সবচেয়ে বেশি স্ট্রাইক করছে। বড় বড় কোম্পানিকে পেছনে ফেলে আমাদের এই টেম্পেস্ট এবং গুনগুনি এই প্রকারগুলো দেখাতে চলেছে। সো এটা আমাদের রেজাল্ট আছে। এরপর থেকে আপনি টেম্পেস্ট এবং গুনগুনি যারা ফুল ঝরার সমস্যা নিয়ে আসবে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ফুল ঝরছে কি শুকানো ঝরা না একদম টাটকা, ও বলবে তো কিছু একটা যে আমার এই পোকার কারণে ঝরছে। যেমন টেম্পেস্ট এবং গুনগুনি দেবে। বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। আমার লেকচার শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের কোম্পানির একটা হরমোন আছে, যেটা হলো চাইনা কিং। ওরা অল্প বয়সে দেওয়া হবে, অল্প বয়সে দিলে একবার ধরবে, ধরি গাছ নষ্ট হয়ে যাবে। না, দিয়ে আমরা দিব না। বয়স থেকে, হ্যাঁ। না, আমার বলি, আমার যেটা কাজ হচ্ছে যে বয়স গাছের নিম্ন 60 ফিট বয়স হবে, নিম্ন 60 ফিট বয়স হবে, তার আগে চাইনা কিং নেওয়া হবে। চাইনা কিং ধরা দেবে, গাছ একবার মরিচ ধরে ধরা পড়ে, মরিচ গাছ নষ্ট হয়ে যাবে। সম্মানিত খুচরা বিক্রেতা ভাইয়েরা, আপনাদের অনেক ধৈর্য ত্রুটি ঘটিয়েছি আমরা। তো আমাদের সাথে আমাদের একজন ভাই আছেন, যিনি সাম্প্রতিক মাঠে আমাদের খুব উপকার করেছেন। বিশেষ করে এগ্রিকালচার অফিসার সহকারী কৃষি কর্মকর্তা আমাদের ভাই আছেন। উনি আমাদের কোম্পানির প্রোডাক্ট কেমন উনি নিশ্চয়ই কম বেশি জানেন, আপনাদের সাথে উনি কাজ করেন। তো এখন আমি ওনাকে বিনীত অনুরোধ করবো, উনি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন এবং এরপরে আমরা শেষ করবো খাওয়া দাওয়া। তো ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ, সরকারি কৃষি কর্মকর্তা, পেয়ারা ব্লকে যাই। মানে এখানে আমাদের তেমন কিছু বলার নাই। টেকনিক্যাল যে বিষয়গুলো আছে আমাদের বলতে আর কি। আমি কয়েকটা কি করবো, আপনারা আপনার রিটেলার আছে বলে আপনি একটা কাজ করেন আর কি, মানে আপনাদের উপরে কিনা আমাদের কাছে কিছু আগে দেয় না, যা কিন্তু আপনাদের কাছে আগে যে আমার জমিতে এই সমস্যা হচ্ছে, আমাকে পাইতে হলে হয় ফোন করা লাগে,
আপনার কি বলবো, একটা প্রোডাক্টের নাম নাম না ধানের মাজরা ভিড়টা কিন্তু হচ্ছে খুব হিউজ পরিমাণে ব্যবহার, কিন্তু সেই ভিড়টা হচ্ছে এর একটা কারণ হচ্ছে কোম্পানি ভোগীযোগী ডুপ্লিকেট বের করছে। আর আরেকটা কারণ আমরা বের করছি সেটা হলো যে রোদে যে মাত্রায় হচ্ছে ব্যবহার করতে, এই আপনারা বলবেন এই প্যাকেটে কিন্তু একটা নির্দেশনা আছে, আমাদের ভাই বলছে যে আমরা 1.5 গ্রাম করে দিই, আর লিটারে দেওয়া আছে 1 গ্রাম। আপনারা সেখানে মনে করছেন একটু বেশি করে দিন, কিন্তু এই বেশি দিয়ে মানে ফলাফল মানে এখন বুঝতে পারবেন না, মানে ওই ফসল বা তারপরের ফসলে গেলে পরে ওই বেশি দিন মানে কতই হোক ভালো কোম্পানি হোক না কেন ওই বেশি দিন তার কাজ করবে। তার কারণ হচ্ছে একটাই, পোকার রেজিস্ট্যান্স বা গ্রো করবে, তখন আর ওই বেশি কিন্তু আর ওই পোকা মরবে না। এইটা হলো আমার, যেহেতু এখন দুপুরবেলা লাঞ্চের টাইম অলরেডি পারি হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে এটাই অনুরোধ করতে যে আপনারা হচ্ছে যে বিষটাই দিলেন প্যাকেটের গায়ে যে মানে নির্দেশনা দিয়ে আছে একটা কোম্পানির নির্দেশনা এক রকম। আর বর্তমানে বড় ভাই যেটা বলছে যে সেটা হচ্ছে যে অনেক আপনি কীটনাশক কোম্পানি এখন কৃষকের মধ্যে এত পরিমাণে প্রতিযোগিতা বা যে বিশেষ কোম্পানিতে আপনার কিনবেন বলে না বায়ার বলে যার প্রোডাক্টে ভালো গুণাবলী নাই, এখন কিন্তু প্রতিযোগিতার ব্যাপার, যার প্রোডাক্টে ভালো গুণাবলী নাই তাহলে আপনারা কৃষককে প্রতারিত করছেন বা আপনাদের কাছে কৃষক কিন্তু আর আসবে না যদি খারাপ প্রোডাক্ট বিক্রি করে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভালো প্রোডাক্ট বিক্রি করবেন এবং সঠিক মাত্রা সঠিক সময়ে ব্যবহার করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি জানতাম না যে উনি এখানে উপসহকারী ছিলেন, মাত্র আর কি পরিচয় হওয়া। বরুড়া কুমিল্লা কেউ চেনেন কিনা? বরুড়া কুমিল্লা ওখানে একজন উপসহকারী আছে, খুব ফেমাস, অনেক অ্যাওয়ার্ড পাইছে, আমি জানি না ওর নাম ভুলে গেছি। ওনার একটা জিনিস আমার খুব ভালো লাগতো, উনি বলতো ওসমানী পদ্ধতিতে ওষুধ স্প্রে করতে হবে। চিন্তা করছেন, ওসমানী পদ্ধতি হচ্ছে 4টে অক্ষর না, ও দন্তেশ্ব ময়কার দন্তন্য, এই ওসমানীর ওতে হচ্ছে সঠিক ওষুধ, মানে আপনাকে যে রোগের যে ওষুধ সেটা দিতে হবে। দন্তেশ্বরটা কি সঠিক সময়, যেমন এখন ওষুধ যদি আপনি স্প্রে করেন পাতা পুড়ে যেতে পারে বা সাইড এফেক্ট আসতে পারে, আমরা সঠিক সময় সেটা হতে পারে সকালে, হতে পারে আসরের পর, যেটা আমরা সঠিক সময় বলি। তারপর ওসমানের ময়াকার সঠিক মাত্রায়, যেটা বারবার ভাই বলতেছিল, মানে আন্ডার ডোজও যেমন করা যাবে না, আবার কি করা যাবে না, ওভার ডোজও করা যাবে না। করলে কি হবে, রেজিস্ট্যান্স গ্রো করবে, দ্যাট মিন্স ওই প্রোডাক্টটা পরবর্তীতে আর ওই রেজাল্টটা আপনাকে দিতে পারবে না। আর 55 হচ্ছে সঠিক নিয়মে স্প্রে করার তো সঠিক নিয়ম আছে। আপনি জানেন কিনা যে এটা বর্তমানে ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এই পেস্টিসাইড ইউজ। কিভাবে ইউজ করে, মাস্ক ছাড়া, গ্লাভস ছাড়া। চাষিরা, আমি তো তামাক কোম্পানিতে ছিলাম, ওরা জিবাও টেস্ট করে দেখে। আপনি 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 জানেন, বিশ্বাস করবেন না, চারার বেডে কিন্তু প্রচুর ইউজ করা হয়েছে। চারার পচে, বৃষ্টি হয় ওই সময়, সেপ্টেম্বর কোন সময়, ওটা সেপ্টেম্বরের দিকে বোধ হয়, চারা যখন আমরা ইয়ে করি চারার বেডে যাই, আমরা মিটিং করাচ্ছি চাষিকে, আমরা বলতেছি যে তোমরা গ্লাভস পরবে, স্যার আমি একটা টেস্ট করে দেখলাম কিছু হয়নি স্যার, ওকে আমি কি শেখাবো? তো এটাই বললাম যে আপনারা যখনই চাষি স্প্রে করবে তাকে অবশ্যই ওসমানী পদ্ধতিতে পরামর্শ দেবেন। আর এই ওসমানী পদ্ধতির আবিষ্কার হচ্ছে এই ভাইয়েরা। থ্যাংক ইউ, আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাইয়েরা, আমি একটু কানাঘোষা শুনছি যে আমাদের একজন চাইনিজ ভদ্রলোক আছেন, উনি আমাদের ওভারসিজ অফিসার মিস্টার উইলসন। তো ওনার কথা শোনার আপনাদের খুব ইচ্ছা, অনেকে বলছেন, তো উনি কয়েকটি কথা আমাদের উদ্দেশ্যে বলবেন। তারপরে আমাদের জনাব সাহেব আছেন, উনি বাংলা করে দিবেন। এটার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ।